প্রাচীন মিশরে ফারোদের মনে করা হতো সূর্যের সন্তান। তাদের সমাধির জন্য তৈরি হয়েছে পিরামিড। অসংখ্য ভাস্কর্য ছড়িয়ে আছে মিশর জুড়ে। ফারাও রামেসেস II এর মূর্তি এখনো আকৃষ্ট করে পর্যটকদের। আবু সিম্বেল মন্দিরে ভাস্কর্যটি দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মোহন। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাইদ ইফতেখার। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে বিএনপির অভিনন্দন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে নতুন 6 মুখ। নিপু হত্যা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনিরুল কারাগারে। ভর্তি জালিয়াত চক্রকে পুলিশের সন্দেহ। চট্টগ্রাম টেস্টের শেষ দিন, বাংলাদেশের জয় লক্ষ্য 33 রান, ইংল্যান্ডের চায় 2 উইকেট। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। টানা 8 বারের মতো আওয়ামী লীগ সভাপতি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আর দলের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে নতুন 6 নেতাকে অন্তর্ভুক্ত করে সভাপতি মণ্ডলীর 14 সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। আগামী 3 বছর আওয়ামী লীগ পরিচালনা করবে এই কমিটি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বিষয়টা অনেকটা পূর্ব নির্ধারিতই ছিল। সে কারণেই সব জল্পনা কল্পনা সাধারণ সম্পাদক পদকে ঘিরে। অবশেষে সব গুঞ্জনের অবসান। দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদে প্রথমবারের মতো এলো ওবায়দুল কাদের। আর সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্থান পেলেন সভাপতি মণ্ডলীতে। নতুনভাবে কাদের ভাই এসেছেন, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। আমরা অবশ্যই আশা করি যে দল অবশ্যই খুব সুসংগঠিতভাবে আগামী দিনে এগিয়ে যাবে। 3টি পদ খালি রেখে নীতি নির্ধারণী পরিষদে স্থান পেয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, কাজী জাফরুল্লাহ, সাহারা খাতুন, মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর নতুন মুখ ফারুক খান, ডক্টর আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, নুরুল ইসলাম নাহিদ, পীযূষ কান্তি ভট্টাচার্য এবং অ্যাডভোকেট মান্নান খান। খারাপ হয় নাই, দল ভালোই চলবে এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে। এটা বেগবান হবে, দল গতিশীল হবে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নতুন মুখ আব্দুর রহমান। বহাল আছেন আগের কমিটির 3 যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপুমণি এবং জাহাঙ্গীর কবির নানক। কোষাধ্যক্ষ পদে NH আশিকুর রহমানই থাকছেন নতুন কমিটিতেও। এই কমিটি ইনশাআল্লাহ আবারও 19 সালের নির্বাচনে শেখ হাসিনা বিজয়ী করবে, এটা বলতে পারি। সাংগঠনিক বা অন্য কোনো সম্পাদক পদের নাম ঘোষণা হয়নি। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী 8 সাংগঠনিক সম্পাদক 2 জন বাড়িয়ে 28 সদস্যের নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 35 বছর ধরে দলে নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 1981 সালে প্রবাসে থাকাকালেই 13তম সম্মেলনে প্রথম সভাপতি নির্বাচিত হন তিনি। তার নেতৃত্বেই 3 বার সরকার গঠন এবং 3 বার সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করে আওয়ামী লীগ। 1975 সালের 15 আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার পর ক্রান্তিকাল অতিক্রম করতে হয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগকে। ভাঙন সহ নানামুখী ষড়যন্ত্রের মুখে পড়ে দলটি। 1981 সালে প্রবাসে থাকার সময় দলের সভাপতির দায়িত্ব পান শেখ হাসিনা। ওই বছরের 17 মে দেশে ফিরে দলের হাল ধরেন তিনি। দীর্ঘ 35 বছরের এই যাত্রা মসৃণ ছিল না। 21 আগস্ট গ্রেনেড হামলা সহ একাধিকবার তাকে হত্যার চেষ্টা হয়েছে। তারপরও অটুট তার নির্ভীক পথ চলা। 1981 সালে দলের হাল ধরলেও বঙ্গবন্ধু কন্যার রাজনীতিতে হাতে করে স্কুল জীবনী। 1962 সালে সামরিক শাসন বিরোধী মিছিলে নামেন রাজপথে। 1966-তে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজের ছাত্র সংসদে নির্বাচিত হন সহসভাপতি। 69-এর গণ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য। দায়িত্ব পালন করেন রোকেয়া হলের সাধারণ সম্পাদক। 1981 থেকে 2016
দীর্ঘ পথ পরিক্রমায় দলকে ছাপিয়ে জনমানুষের নেতা হয়ে উঠেছেন শেখ হাসিনা। আর তারপরও দেশের গণ্ডি পার করে এখন তিনি বিশ্ব নেতাদের কাতারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে তুলে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। শেখ হাসিনা তোমায় জানাই শ্রদ্ধার সম্মান। টানা 8টি সম্মেলনে শেখ হাসিনাকে দল প্রধান নির্বাচিত করলেন নেতাকর্মীরা। তার নেতৃত্বেই 3বার সরকার গঠন ও 3বার সংসদে বিরোধী দলের দায়িত্ব পালন করে আওয়ামী লীগ। এখনও তার প্রতি আস্থা তিলমাত্র কমেনি নেতাকর্মীদের। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিনের জল্পনা কল্পনা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হলেন ওবায়দুল কাদের। সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের নাম সাধারণ সম্পাদক পদের জন্য জাতীয় সম্মেলনে প্রস্তাব করেন আগের কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আগের দুটি জাতীয় সম্মেলনের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের আশা নিয়েছিল ব্যাপক আলোচনা, তবে শেষ পর্যন্ত তা গুঞ্জনেই সীমাবদ্ধ থাকে। এবার আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের শুরু থেকেই সাধারণ সম্পাদক পদে সামনে আসে ওবায়দুল কাদেরের নাম। সমর্থকেরাও তাকে জানিয়েছেন আগাম শুভেচ্ছা। অবশেষে সম্মেলনের শেষ দিন সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ওবায়দুল কাদের। নোয়াখালীর ছেলে ওবায়দুল কাদের কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতিতে জড়িত হন। 1966 সালে 6 দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন ও ছাত্রদের 11 দফা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। 71-এর কোম্পানিগঞ্জ থানা মুজিব বাহিনীর অধিনায়ক হিসাবে মুক্তিযুদ্ধে অংশ নেন ওবায়দুল কাদের। 1975-এর পট পরিবর্তনের পর 2.5 বছর কারাগারে ছিলেন তিনি। জেলে থাকা অবস্থায় তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন। পরপর 2 বার ছিলেন ছাত্রলীগ সভাপতি। 1996 সালে নিজের জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপর আওয়ামী লীগ সরকারের সময় হন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। 2002 সালে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আসেন। এরপর 1/11 পরবর্তী প্রেক্ষাপটে আবারও জেলে যান ওবায়দুল কাদের। 2014 সালে আওয়ামী লীগ সরকার টানা 2য় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথমে যোগাযোগ মন্ত্রীর পদ পান ওবায়দুল কাদের। পরে মন্ত্রণালয় আলাদা হলে সড়ক ও সেতু মন্ত্রী হন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিন যারা ঢাকা শহরে প্রতিনিয়ত বের হয়েছে তারা জানে আমরা কতটা সম্মেলনময় কয়েকটা দিন কাটালাম। রাস্তাঘাটের আলোকসজ্জা থেকে শুরু করে বিএনপি যাবে কি না যাবে, সাধারণ সম্পাদক কে হচ্ছে, ফাইনালি আজকে মোটামুটি একটু থিতু হওয়া যাচ্ছে সম্মেলন নিয়ে। হ্যাঁ, সাধারণ সম্মেলনে আসলে অনেকে আগ্রহ সৃষ্টি হয়েছিল। ওবায়দুল কাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই। তিনি প্রত্যেকবারই তার নাম শোনা যায় গত 3-4 কাউন্সিল ধরে। এবার তিনি ফাইনালি মানে যেটি উনি বলেছিলেন, তাকে যখন সাংবাদিকরা জানতে চেয়েছিলেন যে এবার সাধারণ সম্পাদক আসলে কে হবেন, তখন ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন এখনই কিছু বলতে চাই না, তবে আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে। সেই চাঁদ ফাইনালি উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা তবে তাকে কতটা চাঁদ বলা যাবে সেটা তার পরের কাজে নিশ্চয়ই কতটা ছড়াতে পারছেন সেটি দেখে আসলে বোঝা যাবে। তো আমরা তার জন্য শুভকামনা করছি। আওয়ামী লীগের সম্মেলন শেষ হয়েছে, সেটি আমাদের সবার জন্যই খুব পাওয়া। আমরা একটা বিরতি নিচ্ছি। আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনার সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে বিএনপি। রাজধানীর সেগুন বাগিচায় সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই অভিনন্দন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আওয়ামী লীগের সম্মেলনে দেশে গণতন্ত্র ফেরানোর বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। এতে হতাশা জানিয়ে তিনি বলেছেন এই সম্মেলনে জাতির অনিশ্চয়তা কাটেনি, সম্মেলনটি শুধু আওয়ামী লীগের উৎসবে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সভাপতির বক্তব্য রাখার জন্য আহ্বান জানান। বাংলাদেশের মানুষের যে চাহিদা তার জন্য তারা কি বলেছে এই সম্মেলনে সেই মূল বিষয়টাই নেই। আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে আবারও এই প্রত্যাশা করছি যে জাতির যে আশা, জাতির যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, অধিকার ফিরিয়ে দেওয়া, তার জন্য তারা কাজ করবে। রাত 9টায় বাংলাদেশে একটা বিরতি নিচ্ছি।
9:17 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। দুই মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন উত্তর বাড্ডার শাহিনা বেগম। এই ঘটনায় মারা গেছে ছোট মেয়ে। অচেতন বড় মেয়ে সহ শাহিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে প্রতিবেশীরা। ঘটনার পর থেকে স্বামী আমজাদ হোসেন পলাতক বলে জানিয়েছে পুলিশ। 4 বছরের আগমনী ও 1.5 বছরের আরিয়াকে নিয়ে উত্তর বাড্ডায় ভাড়া থাকতেন আমজাদ শাহিনা দম্পতি। শনিবার রাতে বাসায় ফিরে স্ত্রী সন্তানদের সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রতিবেশীদের নিয়ে ঘরে ঢোকেন আমজাদ হোসেন। অচেতন অবস্থায় পাওয়া যায় 2 মেয়ে সহ শাহিনাকে। সাফল আনছি না দরজা ভাঙছি, দরজা ভাঙে পরে ভিতরে গিয়ে দেখি মা বাচ্চা খারে শোয়া। ঢোকার পরে ওর স্বামী আমজাদ দৌড়ে গিয়ে তার ওয়াইফকে ধাক্কা দিল যে ওঠো ওঠো কি হয়েছে। ধাক্কা দেওয়ার পর উনি এবার একটু উঠে আবার পড়ে গেল। শিশু দুটিকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে বলে ধারণা চিকিৎসকদের। মারা গেছে 1.5 বছরের আরিয়া। এখনো জ্ঞান ফেরেনি আগমনীর। মায়ের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলছেন চিকিৎসকেরা। আমাদের কাছে যেটা প্রাথমিকভাবে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে মনে হয়েছে সেটা হচ্ছে উনি আসলে কোনো স্লিপিং পিল অথবা এই ধরনের কোনো ড্রাগ ওভারডোজের কারণে ওনার এই অবস্থা হয়েছে। পয়জনিংয়ের কারণে এটা তার ফাংশনটা ডিপ্রেস হয়ে আছে, এখনও সে কাউকে চিনতেছে না। তো হচ্ছে এই জন্য তাকে আর সব ধরনের ম্যানেজমেন্ট তাকে তার শ্বাসকষ্টের সাপোর্ট, হার্টের সাপোর্ট, তার ফ্লুইড, ইলেকট্রোলাইট সব কিছু দেওয়া হয়েছে। এদিকে 2 শিশু সন্তানকে নিয়ে শাহিনা কেন আত্মহত্যার চেষ্টা করেছেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না স্বজনেরা। কোনো জ্ঞানদাম দেয়নি কে। আজকে রাত্রে 5:30 বাজে দিয়ে মোবাইল করছে আমার ভাইস্তে, আর অমুক মেডিকেলে আছে, তাড়াতাড়ি আসেন। এই ঘটনায় শিশু দুটির বাবা আমজাদ হোসেন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যায় একাধিক জালিয়াত চক্র থাকতে পারে বলে সন্দেহ করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেপ্তার লিপুর রুমমেট মনিরুলকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছেন শিক্ষক শিক্ষার্থীরা। সহপাঠী খুনের ঘটনায় উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। হত্যার বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। খুবই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে এবং যে চক্র হত্যা করেছে এরা দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছে বলে মনে হচ্ছে। অল্প প্রশাসন যদি যুক্ত না থাকে একটা ছেলেকে হলে কখনো কোনোভাবেই হত্যা করা সম্ভব নয়। দোষীদের গ্রেপ্তার ও শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। এই মানববন্ধন থেকে আমরা এখন উপাচার্য মহোদয়ের সঙ্গে দেখা করতে যাব। উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা ওনার কাছেও দাবি জানাবো যেন উনি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন। চাকুরি ও ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের টানাপোড়েনে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। এদিকে গ্রেপ্তার রুমমেট মনিরুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশ বলছে মামলাটির তদন্তে কাজ করছে একাধিক দল। আমাদের দিক থেকে আন্তরিকভাবে চেষ্টা করছি যে প্রকৃত যে দোষী তাকে গ্রেপ্তার করে আইনের হাতে সুপর্দ করা। গত বৃহস্পতিবার নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে উদ্ধার হয় লিপুর মরদেহ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খেলাধুলার খবরের জন্য রুবাইদ আপনার কাছে যাচ্ছি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা এখন 33। আপনার? এটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসেরই সবথেকে গুরুত্বপূর্ণ রান 33 রান হয়ে দাঁড়িয়েছে এবং আসলে চট্টগ্রামের মতো একটা পিচে একটা টেস্টের 5ম দিন ফার্স্ট সেশন 33 রান, এটা আসলে 100 রানের হালকা ভাবে নেন বিষয়টা প্লিজ। এটা আসলে হালকা ভাবে এখন আর নেয়ার উপায় নেই। ওয়ানডে হলে বলা যেত, টেস্টের I really doubt. এটা খবরগুলো জানাবো বিরতি নিচ্ছি আর যখন ফিরবো আরো যা থাকবে। বিপিএল এর দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়াতে চায় মোহামেডান। নতুন স্ট্রাইকার ও ডিফেন্ডারের খোঁজে সাদা কালোরা। রাতে শীর্ষে ওঠা লড়াইয়ে রিয়ালের প্রতিপক্ষ বিলবাও, সেভিয়ার মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিক। নটা 28 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। 5ম দিনে জয়ের জন্য আরো 33 রান দরকার বাংলাদেশের। 8 উইকেটে 253 রান নিয়ে 4 নম্বর দিন শেষ করেছে টাইগাররা। দিন শেষে সাব্বির রহমান 59 এবং তাইজুল ইসলাম 11 রানে অপরাজিত আছেন। দিনের শুরুতে ইংল্যান্ডকে মরিয়ে দিতে খুব বেশি সময় নেননি সাকিব ও তাইজুল। 240-এ ইংল্যান্ড অল আউট হওয়ায় বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় 286। জহুর আহমেদের চতুর্থ দিনের উইকেটে যা ছিল পাহাড় সম। প্রায় 2 দিন হাতে রেখে 2 ওপেনার শুরু করেন ধীরে সুস্থে। তামিম ফিরে গেলেও শর্টস খেলতে থাকেন ইমরুল। মুমিনুল মাহমুদুল্লাহ ধীর স্থির শুরুর পর খুইয়েছেন উইকেট।
সাকিবকে নিয়ে মুশফিক শুরু করেন অসম্ভব যুদ্ধ। সাকিবের বিদায়ের পর স্কিপার সঙ্গী পান সাব্বিরকে। 5 উইকেট হারানোর পর কোণঠাসা বাংলাদেশ আর উজ্জীবিত ইংল্যান্ড। তবে রশিদকে হারানোর পর কোণঠাসা বাংলাদেশ আর উজ্জীবিত ইংল্যান্ড। তবে রশিদকে ছক্কা হাঁকিয়ে সাব্বির জানান দেন সহজে ছাড়ছেন না ইংলিশদের। অপর প্রান্তে মুশফিক ব্যাট চালিয়েছেন প্রয়োজন মতো। সিঙ্গেলস ডাবলসের সাথে চাপ বাড়িয়েছেন ব্রড রশিদদের উপর। অধিনায়কের বিদায়ের পর খাবি খেতে থাকেন অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ। আউট হন 1 রান করে। বেশিক্ষণ টিকতে পারেননি রাব্বিও। দিন শেষে তাইজুলকে সঙ্গে নিয়ে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন সাব্বির রহমান। শ্বাসরুদ্ধকর শেষের অপেক্ষায় চট্টগ্রাম টেস্ট। জয়ের রেসে অনেকটা এগিয়ে ইংল্যান্ড। কঠিন হলেও অসম্ভব নয় বাংলাদেশের জয় পাওয়া। আর রেকর্ড করা জয়ের জন্য সবাই তাকিয়ে থাকছে সাব্বির ও তাইজুলের ব্যাটের দিকে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। 33 রান তাড়া করতে নেমে তাড়াহুড়ো করতে চাইছে না বাংলাদেশ। টাইগার কোচ জানালেন বোলারদের পারফরমেন্সে দারুণ সন্তুষ্ট তিনি। অন্যদিকে ইংল্যান্ড চাইছে নতুন উদ্যমে আক্রমণ শুরু করতে। বাংলাদেশের পারফরমেন্স ও টেম্পারমেন্টের সংখ্যা উড়িয়ে চট্টগ্রাম উপহার দিয়েছে এক জমজমাট ম্যাচ। টাইগার গুরু হাতুরু সিংহা এখনই কাটাছেড়ায় যেতে রাজি নন। পঞ্চম দিন সকালটা হয়ে যেতে পারে বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে স্মরণীয়। রান দরকার মাত্র 33, তারপরও তাড়াহুড়ো করতে বারণ করলেন বস। কি করতে হবে সেটা নিয়ে নির্দিষ্ট প্ল্যান আছে তার। কাল যদি আমরা 15-20 ওভার ব্যাট করতে পারি তাহলে এই 30 রান করা সম্ভব। আমরা সেটাই করতে চাই। মাঠে যতক্ষণ সম্ভব সময় কাটাতে হবে ব্যাটসম্যানদের। ম্যাচ শেষ দিনে গড়াচ্ছে, এতে দারুণ খুশি কোচ। বিশেষ করে বোলারদের পারফরমেন্স ও দুইবার প্রতিপক্ষকে অল আউট করে দেওয়ার ক্ষমতায় দলকে পুরো নম্বরই দিচ্ছেন লঙ্কান টেকনিশিয়ান। আমাদের বোলাররা 20 উইকেট নিয়েছেন ম্যাচে। এটা নিয়ে আমি খুবই খুশি। আমরা 4 দিন শেষে ম্যাচে টিকে আছি, এটাও আমাকে আনন্দিত করছে। ইংল্যান্ডের বিপক্ষে আমরা এমনটা করতে পারি এটা হয়তো কেউই ভাবেনি। প্রথম ইনিংসে ব্যাটিং আরেকটু ভালো করা দরকার ছিল। অন্যদিকে পঞ্চম দিনে খেলা গড়ানোতে অবাক নয় ইংল্যান্ডও। প্রচন্ড গরমে ফিল্ডিং করার পর পুরো দল পঞ্চম দিনের আগে পাচ্ছে বিশ্রাম। নতুন উদ্যমে শেষ দিন শুরু করতে চায় সফরকারী দল। আজকে খেলাটা শেষ করতে পারলে ভালো লাগতো, তবে এখন আরেকটা রাত আমরা পাবো বিশ্রামের জন্য। এই টেস্টে আমরা দেখেছি যে সকালের সেশনে উইকেট হারাচ্ছে ব্যাটিং দল। আমরা সকালে নতুন করে শুরু করতে চাই। অল আউট অ্যাটাকে যাবার পরিকল্পনা ইংল্যান্ডের। বাংলাদেশ চলবে ধীরে চলো নীতিতে। টাইগার ক্রিকেটের জন্য মহামূল্যবান 33 রান তাড়াটা নিশ্চিতভাবেই জন্ম দিতে যাচ্ছে আরো অনেক নাটকীয়তার। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইতিহাস গড়তে সাব্বিরের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য দরকার আরো 33। 286 রানের টার্গেটে প্রথমে আশা দেখিয়েছিল ইমরুল মুমিনুল জুটি। পরে 87 রানের সাব্বির মুশফিক জুটি প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই আলোচনার কেন্দ্রে ছিল উইকেটের চরিত্র। টার্নিং ও বাউন্সি উইকেটে 2 ইনিংসে ইংল্যান্ডকে অল আউট করেছে বাংলাদেশ। চতুর্থ ইনিংসে এই ভয়ঙ্কর উইকেটে 300-র কাছাকাছি টার্গেটে ব্যাট করাটা শুধুই চ্যালেঞ্জ না, প্রায় অসম্ভব লক্ষ্য। শুরুতে তামিমকে হারালেও ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন মুমিনুল ইমরুল। 43 রানের জুটির পর দ্রুতই 3 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। মুশফিক সাকিব লড়াই চালিয়েছেন। সাকিবের বিদায়ে 286 রানকে তখন অসম্ভব মনে হচ্ছিল, তবে বাংলাদেশকে পথ দেখিয়েছে মুশফিক সাব্বির জুটি। মুশফিক রয়ে সয়ে খেললেও কাউন্টার অ্যাটাক করেন সাব্বির। কঠিন কন্ডিশনে বাউন্ডারি হাঁকিয়ে চাপ হালকা করেন সাব্বির। 2 ব্যাটসম্যান মিলে সচল রাখছিলেন রানের চাকাও। 87 রানের জুটিতে চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ঠিক তখনই ছন্দপতন। বিকেলের সেশনে 39 রানে ফিরে যান টেস্ট অধিনায়ক। অভিষেক টেস্টের প্রথম ইনিংসে 19 রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে নেন সাব্বির।
Wonderful half century for Shabir on Test match debut. নবম উইকেট জুটিতে 15 রান, উইকেটে 59 রানে অপরাজিত সাব্বির, 11 রানে তাইজুল। 33 রান দূরে বাংলাদেশ অসম্ভব এক জয় থেকে। What a run chase. জাফর সালে, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্ব শেষে টেবিলের নিচের দিকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। অবস্থান পরিবর্তনে মোহামেডান বাদ দিচ্ছে দলের 2 বিদেশিকে। তাদের জায়গায় উন্নত মানের ফুটবলার নেওয়ার পরিকল্পনা ক্লাবটির। প্রথম পর্বে 11 ম্যাচ শেষে জয় মাত্র একটি। পয়েন্ট টেবিলে 12 দলের মধ্যে অবস্থান 10-এ। এবারের বিপিএলে বেহাল দশা ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের। একসময় যাদের লিগ শুরুর আগে ভাবা হতো শিরোপা দাবিদার, তাদের সামনে এখন চ্যালেঞ্জ পয়েন্ট টেবিলে সেরা 5-এ থাকা। দ্বিতীয় পর্বের আগে তাই দলে পরিবর্তনের আভাস দিল ম্যানেজমেন্ট। ঘাটতি রয়েছে বিশেষ করে ডিফেন্স এবং স্ট্রাইকিং পজিশনে। আমরা চেষ্টা করব, আমাদের যে বিদেশি 4 জন খেলোয়াড় আছে সেখান থেকে আমরা 2 জন খেলোয়াড়কে আমরা বাদ দিয়ে আমরা চেষ্টা করতেছি একটা ডিফেন্সে একটা উঁচু মানের খেলোয়াড় এবং স্ট্রাইকিং জোনে আমরা আরেকটু উঁচু মানের খেলোয়াড়কে আমরা অন্তর্ভুক্ত করার জন্য দলের শক্তি বৃদ্ধি যাতে পায়। ঘুরে দাঁড়ানোর এই চেষ্টায় কোচকে সাথে পাচ্ছে না আরমান জুয়েল রানারা। শেষ 2 ম্যাচে তাকে দেখা যায়নি ডাগ আউটে। কোচ দলের সাথে আছেন নাকি তাকে বাদ দেওয়া হয়েছে এই বিষয়টি এখনও পরিষ্কার নয় খেলোয়াড়দের কাছে। তবে এসব বিষয়ে না ভেবে মাঠে মনোযোগ দলপতির। আমাদের কোচ নাই, কোচ ছিল, কোচ লাস্ট 2 ম্যাচ ছিল না। এটা আসলে আমরা প্লেয়াররা বলতে পারবো না, অফিসিয়ালরা বলতে পারে কেন আসতেছে না। আমরা যেহেতু ফার্স্ট লিগে 9 পয়েন্ট পেয়েছি, আমি কমিটমেন্ট করছি শুধু সেকেন্ড লিগে আমরা 18 থেকে 20 পয়েন্ট আমরা এনে দেবো। এটা অফিসিয়াল থেকে আমরা কমিটমেন্ট করছি। প্রথম পর্ব শেষে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ফিকে হয়ে গেছে মোহামেডানের। বাস্তবতা মেনে ক্লাবটির লক্ষ্য লিগ শেষে পয়েন্ট টেবিলে একটি সম্মানজনক অবস্থান। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্প্যানিশ প্রিমিয়ার লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার লক্ষ্যে আজ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবাউয়ে ম্যাচ শুরু হচ্ছে রাত 1:45-টায়। 8 ম্যাচে 18 পয়েন্টের টেবিলে 3 নম্বরে রয়েছে রিয়াল। ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে সবশেষ 11 ম্যাচে জয় পেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। দারুণ ফর্মে আছেন বেলো, মডরিচ, ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজেদের শেষ 5 ম্যাচে 3টিতে ড্র করেছে রিয়াল। আরেক ম্যাচে সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে অ্যাথলেটিকো মাদ্রিদ। 8 ম্যাচে রিয়ালের সমান পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে তারা। রিয়াল আথলেটিকো 2 দলই জয় পেলে শীর্ষে উঠবে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মুহুয়া এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। অর্থনৈতিক উন্নয়নের পথে বড় মোড় নিতে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি। অবকাঠামো ঘাটতি দূর করতে তাই এ খাতে উন্নয়ন সহযোগীদের পাশাপাশি দ্বিপাক্ষিক বড় বিনিয়োগের কথা বলছেন বিশ্লেষকরা। এই জন্য সড়ক, সেতু ও জ্বালানি খাতে $1 বিলিয়ন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন অর্থ ও জ্বালানি প্রতিমন্ত্রী। কৃষি, রপ্তানি, রেমিটেন্স এই 3 ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশের অর্থনীতি। বিশ্বমন্দার মধ্যে গত 5 বছর ধরে প্রবৃদ্ধি গড়ে 6.5% মতো। তবে মোট জিডিপি 29.5% আটকে আছে দেশি বিদেশি বিনিয়োগ। কিন্তু 8% প্রবৃদ্ধি অর্জনে জিডিপির অন্তত 33% বিনিয়োগ দরকার। এক্ষেত্রে অবকাঠামো ঘাটতি এখনো বড় বাধা বলছেন বিশ্লেষকেরা। ইনফ্রাস্ট্রাকচারে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেজেন্সটা আরও বাড়াতে হবে, এটা নিয়ে কোনো আমার দ্বিমত নেই। কারণ আমাদের নাম্বার 1 কনস্ট্রেন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচারে আমাদের তো ডেফিনেটলি তাদের থাকতে হবে। যে কারণে আমাদের বৈদেশিক বিনিয়োগ আসে না, যে কারণে আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন না, যে অবকাঠামোগত দুর্বলতা, কস্ট অফ ডুইং বিজনেস, সেই জায়গাটাতেই কিন্তু চীন এখন ইনভেস্টমেন্ট করার কথা বলছে। বিনিয়োগের জন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ, উন্নত সড়ক, সেতু, বন্দর ও নিষ্কণ্টক জমি। বিষয়টি মাথায় রেখে 100 অর্থনৈতিক অঞ্চল করছে সরকার। আমাদের দরকার $1 বিলিয়ন। এখন আর $1 মিলিয়ন বাংলাদেশ নাই। সো আমাদের ইনফ্রাস্ট্রাকচারগুলো এখন সব বিলিয়ন আকারে যেতে হবে। আমাদের বড় এয়ারপোর্ট লাগবে, আমাদের ডিপ সি পোর্ট লাগবে, আমাদের হিউজ রোড লাগবে, আমাদের রেলওয়ে লাগবে। বড় পুঁজির যোগান দিতে তাই উন্নয়ন সহযোগীদের চেয়েও বড় অর্থনীতির দেশগুলোকেই সম্পৃক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। বাংলাদেশ এখন রেডি ফর টেক অফ। সুতরাং আমাদের প্রচুর পুঁজির প্রয়োজন এখন। দেশজ পুঁজি আমরা প্রাধান্য পাবে, আমরা চাইব প্রথমে। বিদেশি পুঁজি 2 ধরনের আসতে পারে। সরাসরি সেটা বিনিয়োগ করতে পারে কেউ, যেটাকে গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট বলে। সরকারি বিনিয়োগে অবকাঠামো ঘাটতি পূরণ করা গেলে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যাবে বলেও মনে করেন তারা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানার আগে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরছি। জিএসসি ও জেডিসি পরীক্ষা নিয়ে আশ্বস্ত করলেন শিক্ষামন্ত্রী। 1 নভেম্বরেই শুরু হচ্ছে পরীক্ষা।
রাত 9:47 আমরা ফিরে এলাম। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। অমি বলছেন যেখানে 17 রান করে 6 উইকেটের বিনিময়ে সেখানে 2 উইকেটে 33 রান করা কি আদৌ সম্ভব? ইমন বলছেন পরবর্তী ম্যাচে কামরুল ইসলামের পরিবর্তে নাসিরকে নেওয়া উচিত। নাইম বলছেন বাংলাদেশ অনেক ভালো খেলেছে, তবে সমীকরণ এখনো ইংল্যান্ডের দিকে। সাকিব বলছেন বাংলাদেশ কি পারবে ম্যাচ জিততে? সাকিব আল হাসানকে জিজ্ঞেস করা যেতে পারে এটা। আরিফ বলছেন দলের কঠিন পরিস্থিতির সময় কিভাবে ঘুরে দাঁড়াতে হয় ইংল্যান্ডের কাছ থেকে তা শেখা উচিত। আশরাফুল বলছেন কামরুল ইসলামের চেয়ে আলামিন অথবা শহীদ ভালো ছিল। শাহাদত বলছেন কাল আবার কাঁদতে হবে না তো 16 কোটি মানুষকে। কান্নাকাটি করার মতো এখন কিছু হয়নি মনে হয়। রফিক জানাচ্ছেন ইংল্যান্ডকে টেস্টে বধ করতে হলে অবশ্যই বাংলাদেশকে আগামীকাল ঠান্ডা মাথায় খেলতে হবে। সাকিব বলছেন তাইজুলের পরিবর্তে নাইম ইসলামকে নেওয়া হলে হয়তো আজই একটা ভালো ফলাফল হতো। মোসাদ্দেক বলছেন টেস্ট হচ্ছে ধৈর্যের খেলা, কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে ধৈর্যের খুবই অভাব। মোসাদ্দেক ধন্যবাদ, কিন্তু আমি একেবারে আপনার সাথে এগ্রি করি না যে বাংলাদেশের খেলোয়াড়দের ধৈর্যের অভাব। আমরা আজকে দেখেছি খালেদ এবং মুশফিকুর রহিমের ব্যাটিং, টেস্ট ব্যাটিং ঠিক যেভাবে করেন, আসলে তিনি যে আউটটা হয়েছেন সেটা তো তার কোনো হাত ছিল না। পৃথিবীর যে কোনো ব্যাটসম্যান এই বলটাতে আউট হতে পারতেন। জি, এবং অনেকে আবার বলছেন যে কোন খেলোয়াড়কে না নিয়ে কোন খেলোয়াড়কে নিলে এটা হতে পারতো ওটা হতে পারতো। আসলে আমি বরং বলতে চাই যে টেস্ট হচ্ছে ধৈর্যের খেলা, বাংলাদেশের খেলোয়াড়দের মাঝে ধৈর্যের খুবই কম। আমি যদি এই কথাটিকে সত্যি খুবই অভাবে ধরে নেই, পাশাপাশি এটি বলতে হবে আমাদের দর্শকদের ধৈর্যও কিন্তু আসলে একটু কম। হ্যাঁ, যেখানে আমরা আসলে শুরুর দিকে ভাবছিলাম যে 150-200 রানের লিড হলেই বাংলাদেশের জন্য অনেক কষ্টের হয়ে যাবে, সেখানে বাংলাদেশ 280 পৌনে 300 কিন্তু চেস করে দিচ্ছে। আপনি দেখবেন যে যারা কমেন্টেটর আছেন, বিশেষ করে ইংল্যান্ডের কমেন্টেটররা কিন্তু বলছিলেন যে 250 এর বেশি রান মানে এটি খুবই সেফ স্কোর। চিটং এ চতুর্থ ইনিংস তারা করতে গিয়ে এটি খুবই সেফ স্কোর বলছিলেন, এবং পঞ্চম দিনে এসে এটি আসলে খুবই কঠিন হয়েছে। আসলে এতটা সেফ ওনারা করে রাখতে পারেন। তবে মহু আপনার সাথে আমাদের কথা হচ্ছিল, খালেদের সাথে কথা হচ্ছিল, এবং চন্ডিকা হাথুরু সিং একেবারে রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আসলে বাংলাদেশের এই ম্যাচ থেকে সবথেকে বড় সাকসেস ইংল্যান্ডকে দুবার অল আউট করে দেয়া। 20টি উইকেট তারা 20 উইকেট নেওয়া বলারদের এটিকে অবশ্যই একটি বড় পাওয়া বলতে হবে, এবং এর মধ্যে একটি মাত্র শুধু রান আউট ছিল। 20টি উইকেটই আমাদের বলাররা তুলে নিয়েছেন, দারুণ করেছেন। যাই হোক, দর্শকদের ধন্যবাদ দিতে চাই, তারা অনেক মতামত আমাদেরকে পাঠিয়েছেন। পরে খবরে চলে যাচ্ছি। চলতি বছরে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হবে 1 নভেম্বর, চলবে 17 তারিখ পর্যন্ত। এক মাসের মধ্যেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে এই কথা জানান তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এক চিঠিতে পরীক্ষা নিতে না পারার কথা শিক্ষা মন্ত্রণালয়কে জানায়। এতে শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে তৈরি হয় উদ্বেগ। তা দূর করতেই সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী। তিনি জানান এবারও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেই হবে পরীক্ষা। মন্ত্রী বলেন এবার জেএসসি জেডিসি পরীক্ষা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হওয়ার কথা ছিল, তবে গণশিক্ষা মন্ত্রণালয় শেষ সময়ে এসে পরীক্ষা নিতে অপারগত জানায়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের উপর চাপ বাড়লেও ঠিক সময় পরীক্ষা হবে বলে জানান নাহিদ। বছরে 2 বার সূর্যের আলোর স্পর্শ লাগে প্রাচীন মিশরের ফারাও রামেসেস 2 এর মূর্তিতে। অনন্য এই নকশার কৃতিত্ব প্রায় 3500 বছর আগের মিশরীয় স্থপতিদের। নান্দনিক স্থাপত্যকলার মন্দিরে রাখা ভাস্কর্যটি দেখতে ভিড় জমায় হাজারো মানুষ। 1303 খ্রিস্টপূর্বাব্দের 22 অক্টোবর জন্ম নেন প্রাচীন মিশরীয় ফারাও রামেসেস 2। সিংহাসনে আরোহণ করেন 1279 খ্রিস্টপূর্বাব্দের 22 ফেব্রুয়ারি। মৃত্যুর আগে নিজেকে স্মরণীয় করে রাখতে তার মূর্তি নির্মাণের নির্দেশ দেন ফারাও। গণিত, জ্যামিতি আর জ্যোতির্বিদ্যা কাজে লাগিয়ে আবু সিম্বেল মন্দিরের ভেতরে মূর্তিটি এমনভাবে নির্মাণ করা হয় যাতে বছরের ওই 2 বিশেষ দিন সরাসরি সূর্যের আলো পড়ে মূর্তিটির ওপর। অসাধারণ এই ঘটনার সাক্ষী হতে শনিবার মন্দিরে ভিড় জমান হাজারো পর্যটক। লাইনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, হঠাৎ করেই সূর্যের আলো এসে পড়তে শুরু করলো রামেসেসের মূর্তিতে। পুরোপুরি শিহরিত হয়ে পড়েছিলাম। এটা ছিল অসাধারণ একটা অনুভূতি। মন্দিরের ভেতরে সূর্যের আলো ঢুকে রামেসেসের মূর্তিটি যখন স্পর্শ করে তখন একটি অসাধারণ সৌন্দর্য উন্মোচিত হয়। মিশর খুবই সুন্দর একটি দেশ, আমি এখানে বারবার আসতে চাই। পর্যটকদের সঙ্গে উপস্থিত ছিলেন মিশরের প্রত্নসম্পদ মন্ত্রীও। জানালেন পর্যটকদের জন্য এখন নিরাপদ মিশর। আজ এখানে হাজারো পর্যটক আছেন, তাদের উদ্দেশ্যে বলছি মিশর এখন পুরোপুরি নিরাপদ। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য তাদের জন্য উন্মুক্ত। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় কিছুদিন আগে মন্দিরটি সংস্কার করে মিশর সরকার। তবে সংস্কারের পরও যাতে স্থাপত্য কৌশল আগের মতোই থাকে সেদিকে দেয়া হয় বিশেষ নজর। তৌহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব এমটিভি আফ্রিকা মিউজিক অ্যাওয়ার্ডস এর কিছু ছবি দেখতে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ আমাদের পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি।
important to me. You mean everything. You must get that. God do it. And I don't pay my rent. God do it.